রক্তচোটা আর মারকুটে স্বভাবের একটি ছেলে গার্লফ্রেন্ডের ইচ্ছা পূরণ করতে হয়ে যায় আইএস অফিসার আর ঠিকমতোই পালন করতে থাকে নিজের দায়িত্ব। কিন্তু দেশের সিএম মারা যাওয়ার সময় পরবর্তী সিএম বানিয়ে যায় এই ছেলেটিকে। তবে অচেনা একটি ছেলেকে হুট করেই দেশের মুখ্যমন্ত্রী কেন বানিয়ে দিল, কি রহস্য লুকিয়ে আছে এই ছেলেটির অতীতে, আর যেই গার্লফ্রেন্ডের জন্য ছেলেটি শুরু করে এই সব কিছু, ফাইনালি কি সে তাকে পাবে নাকি মেয়েটির বিয়ে হয়ে যাবে অন্য কারো সাথে, সেটাই দেখব আজকের গল্প গেম চেঞ্জারে। চলুন তাহলে আর দেরি না করে মূল এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমরা সাত্তিয়া নামের একজন মুখ্যমন্ত্রীকে দেখতে পাই, যে কিছু স্বপ্ন দেখে হঠাৎই ঘুম থেকে জেগে ওঠে, তারপর আবারও ঘুমিয়ে যায়, কিন্তু সে আবারও কিছু একটা দেখে সেখানেই বেহুশ হয়ে পড়ে। পরবর্তীতে দেখা যায় তার লোকেরা তাকে হসপিটালে নিয়ে যেতে থাকে, কারণ তার হার্টের প্রবলেম দেখা দিয়েছিল। তবে মাঝপথেই ব্রিজ ভেঙে খুব বড় দুর্ঘটনা হয়ে যায়, সেজন্য সাত্তিয়াকে তার লোকেরা কাঁধে করে নিচ্ছিল। তখনই আশেপাশের সাধারণ মানুষ দেখে বলে, দেখো দেখো, এখন নিজের জানের উপর পড়েছে বলে কত কষ্ট করছে, আর এদিকে পাবলিকের টাকা মেরে খেয়ে আজ এতগুলো মানুষের প্রাণ গেল। এ লোক সত্যিই মারা গেলে খুব ভালো ছিল, তাহলে অন্তত আমরা তো স্বস্তি পেতাম। সাত্তই সব কথা শুনে আরও বেশি ভেঙে পড়ে, আর হসপিটালে আনার পরও দেখা যায় সে সেখানেই মারা যায়। সাত্তিয়ার মৃত্যুতে তার সাঙ্গপাঙ্গরা তো বেশ খুশি হয়, মানে তার নিজের ছেলেরাই খুশিতে আত্মহারা। তাদের খুশিতে পানি ঢেলে দেয় সাত্তিয়া। দেখা যায় সে আবারও বেঁচে ওঠে। আসলে সবাই তো ভেবেছিল সে মারা গেছে, কিন্তু সে আসলে মারা যায়নি। যত পরদিনই সাত্তিয়া সাবা নামের একজনকে বলে যে, সাবা, আমার হাতে কিছু পাপ হয়ে গেছে, আর সেই পাপই আমার পিছু ছাড়ছে না, তাই আমাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দৃশ্য এখান থেকে চলে আসে একটা ট্রেনে, যেখানে কিছু গুন্ডা রাম নামের একজনকে খুঁজছিল। তখনই দেখা যায় তাদেরকে তাদের লিডার কল করে আর বলে, পেলি তাকে। সেখানে 5 জন গুন্ডা ছিল। তাদের মধ্যে একজন বলে, ভাই, আমরা তো 5 জন আছি, সে বেঁচে যাবে কোথায় বলুন? এই আইপিএস অফিসার রামের জন্য আমরাই যথেষ্ট। তখন তাদের লিডার বলে, আরে গাধা, সে এখন আইএস হয়েছে, অর্থাৎ কালেক্টর, আর এর আগে সে ছিল আইপিএস, এখন না যাক। তো এবার দেখা যায় রাম একটাকে হঠাৎই লাথি দিয়ে ট্রেনের বাইরে বের করে দেয়, আর নিজেও বাইরে চলে আসে, আর তাদেরকে বলতে থাকে, কিরে, তোরা একা আমাকে মারবি বলে পুরো ট্রেন থামিয়ে দিলি, যাক তো 1 মিনিট আগে ট্রেনটা চলে যাক, তারপর মারামারি করিস। রাম তখন ট্রেন ছাড়ার জন্য বলে, আর এরপরই রাম বলে, তুই রায়বাহাদুরের লোক ছোট, তাই না? দেখ ভাই, এই পুলিশ চোরের খেলায় ক্লান্ত হয়ে কিন্তু এখানে এসেছিলাম আমি খুশি মনে আমি আমার গ্রামে যাচ্ছিলাম, কিন্তু তুই ব্রেক কেন লাগালি ভাই? সমস্যা কি তোদের? ছোট তখন বলে, ভাই বলেছে তো তোকে জীবিত উঠিয়ে নিতে। আসলে এদেরকে রাম আগেও ধোলাই দিয়েছিল, তাই তারা এখন রামকে মারতে এসেছে। যাক তো, রাম ছোটর কথা শুনে বলতে থাকে, আচ্ছা তাহলে ওঠাও, মানা করেছে কে? ছোট তখন তার লোকদের বলে, এই তুলে নিয়ে আয় তো। তো এরপরই তো শুরু হয় মূল ফাইট। মারতে মারতে সব কটার অবস্থা খারাপ করে দেয় রাম। এরপরই দেখা যায় এই সবগুলোকে রেল লাইনে বেঁধে রাখে আর ছোটর ভাইকে কল করে। তার ভাই কল ধরেই দেখে ছোট রেল লাইনে শুয়ে আছে। বাহাদুর তখন বলে, এই তুই এসব কি করছিস? রাম তখন উত্তর দেয়, তুই তো আমাকে তুলে নিতে বলেছিলি তাই না? এখন তুই এখানে আয়, না হলে তোর ভাইয়ের রেস্ট ইন পিস হয়ে যাবে, বুঝলি? ট্রেন কিন্তু একটু পরেই আসতে চলেছে, তাই যা করবি তাড়াতাড়ি কর। তো তারপরই দেখা যায় হেলিকপ্টারে করে চলে আসে বাহাদুর, আর এসেই তো এবার রামের কাছে রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, স্যার প্লিজ ছোটুকে ছেড়ে দিন। রাম তখন বলে, তাকে ছেড়ে দিলে আমি কিভাবে যাব? আমার ট্রেন তো আমাকে ছেড়েই চলে গেছে, তাও তোদের জন্য। বাহাদুর তখন বলে, তাহলে আপনি আমাকে কি ঘুষ দিচ্ছেন নাকি? বাহাদুর বলে, না স্যার, আপনাকে কিভাবে এসব দিব বলুন তো? তো রাম এরপর ট্রেনের টিকিট তার হাতে ধরিয়ে বলে, নে, এটা তোর কাছে রাখ, আর আমি তোরটা রাখছি। তো এরপরই রাম হেলিকপ্টারে করে উড়ে যায়। তখন তো বাহাদুর তার ভাইয়ের দড়ির বাঁধন খুলতে থাকে, কিন্তু দড়ি তো খুলছিলই না। এদিকে তো ট্রেন প্রায় চলেই এসেছিল। ছোট তো ভেবেই নেয় সে হয়তো এবার মরতে চলেছে, কিন্তু ঠিক তখনই দেখা যায় হেলিকপ্টারে করে উড়ে যাওয়ার সময় রাম তাদের সবার দড়ি কেটে দেয়, আর সবাই তো একটুর জন্য প্রাণে বাঁচে।
তারপরই রাম চলে আসে তার বাবার বাড়ি। রামকে তার মা বরণ করে ঘরে তোলে। তখন তার বাবা বলে, আমার ছেলে আমার এই এলাকার কালেক্টর হয়েছে, আমি তো খুব খুশি, অনেক গর্ব হচ্ছে আমার। আর রামের মা বলে, আমি তোকে পুলিশ হতে দেখেছি, এখন কালেক্টর হতেও দেখছি, এসবে আমি খুশি, তবে আমার শেষ ইচ্ছা তোকে বিয়ের কার্ডেও দেখব, মানে তোর নাম আর কি। রাম এসব শুনে বলে, মা আমি বাড়ি এসেছি এক মুহূর্তও হয়নি, আর তুমি অমনি শুরু করে দিলে, আমি বলেছি তো বিয়ে করব না। এটা শুনে তার মা তাকে জিজ্ঞেস করে, কেন করবি না, আমার কি ইচ্ছে করে না ঘরে বউ দেখতে? রাম বলে, ঠিক আছে তাহলে তোমার আরেক ছেলের বিয়ে করিয়ে দাও আর ঘরে বউ নিয়ে আসো, আমি বিয়ে করব না, এটা তো বলেই দিয়েছি, আর কেন করব না সেটাও ভালো করে জানো। তখন তার মা তাকে বোঝাতে থাকে আর বলতে থাকে, রাম তোর তো নিজেরও একটা জীবন আছে, এভাবে কত চলবে? কিন্তু রাম তো তার ভাই বোন মা কারো কথাই শোনে না, সে বিয়ে করবে না, এটাই তার ফাইনাল ডিসিশন। তবে সে বিয়েটা কেন করতে চাইছে না তা তো আমরা পরবর্তীতে জানতে পারব। অন্যদিকে সাত্তা সবাইকে নিয়ে বৈঠকে বসে। সে বলে, সরকারের কাছে আর মাত্র 1 বছর আছে, আর এই 1 বছরে ইতিহাসে আমাদের নাম তুলতে হবে। আজ থেকে সরকার কোনো পক্ষপাতী করবে না, তোমাদের যতই গুন্ডাগিরি আর ওপরের সিস্টেম আছে সব এই মুহূর্তে ছেড়ে দাও, নিজেদের এর লোকদের তারিফ করা বাদ দাও, এখন থেকে কেউ তার পাওয়ারের ফায়দা নিবে না। তখনই সেখানে তার ছেলে বলে, এসব কি বাবা, যদি আমরা 1 বছর ভালো হয়েও যাই তাতেই বা কি হবে, লোকেরা কি আমাদেরকে বিশ্বাস করবে? তারা ভাববে আমরা নাটকই করছি, তো এই সব শুধুই টাইম নষ্ট। সাত্তা তখন বলে, চুপ থাকো, আমি যা বলেছি তাই হবে, আমরা জনগণের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করব, তাদের সমস্ত দাবিও পালন করা হবে, তাদেরকে আর ঠকানো যাবে না। আগামী 1 বছর আমি মুখ্যমন্ত্রী, সেজন্য আমার কথাই শেষ কথা। অন্যদিকে আমরা সাইদ সাত্তা নামের একজনকে দেখতে পাই, যে নাকি জন্ম থেকেই সাইড হয়ে হাঁটে, সেই জন্যই তাকে সাইদ সাত্তাম ডাকা হয়। তো এই সাইড হচ্ছে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসার, অর্থাৎ রামের অ্যাসিস্ট্যান্ট, সে ওখানেই কাজ করে। আজ প্রথম দিন অফিসে আসে, রাম এসেই প্রথমে মিটিং ডেকে বলে, এই ডিস্ট্রিক্টে যত সমস্যা আছে এবং সেই সমস্যার জন্য যারা দায়ী তাদের একটা লিস্ট আমাকে দিবে। সেখানে একজন বলে, ওকে স্যার, 1 সপ্তাহের মধ্যেই দিচ্ছি। রাম তখন বলে, সাত্তাম, এই স্যারের প্রমোশন 1 বছরের জন্য পোস্টপন করে দিচ্ছি, আমি 1 সপ্তাহ পর লিস্ট চাই না, আমি কালকের মধ্যেই লিস্ট চাই। অন্যদিকে সাত ছিলে তার অবৈধ কাজের আস্থানায় যায়, আর সেখানে গিয়ে তার লোকদেরকে বলে, এখন থেকে দিনের বেলায় বালু তুলবে না, কারণ তার বাবা বলেছে ভালো হতে, তাই দিনের বেলায় আমরা এসব তুলব না, তাহলে তো সে আর দেখতে পাবে না, এবার থেকে কাজ হবে রাতের বেলা। তো এই সব কথা যখন তারা বলছিল তখন আরেকজন লোক এসে জানায় নতুন কালেক্টর ডেকেছে। তো পরদিন সব বিজনেসম্যানদেরকে ডাকা হয়। রাম তো সবাইকে প্রথমে বুঝিয়ে বলে যে ভালো কাজ করতে হবে, ভালো মানুষ হতে হবে, কিন্তু এটা বললেই তো আর করা সম্ভব নয়, তাই আমি বলবো যে লেভেলের ক্রাইম করো তোমরা আর যে লেভেলের ঘুষ খাও সেগুলো কমিয়ে আনো 2 ভাগের মতো। তখন তো তারা সবাই হাসাহাসি শুরু করে, তাই রাম সেই সাত্তামকে বলে সব কটাকে বাসে তোলো। তো সবাইকে তখন বাসে করে নিয়ে বেরিয়ে পড়ে রাম। প্রথমে হানা দেয় রাওয়ের চালের গোডাউনে। রাম চাল দেখে বলে, বাহ, খুব পরিষ্কার চাল তো, কিন্তু এত চাল থাকা সত্ত্বেও কোনো ইঁদুর নেই কেন? রাও তখন বলে, না মানে ইঁদুর আসেই না এখানে। রাম এটা শুনে বলে, ইঁদুর আসবে কিভাবে? সরকারের ফ্রি চাল তোমরা এখানে আনো আর সেগুলোকে কেমিক্যাল দিয়ে চকচকে করো, এরপর 1 টাকার চালকে 60 টাকায় বিক্রি করো। ইঁদুর থাকবে কিভাবে? কারণ তারা তো এগুলো খেয়ে বেঁচে থাকতে পারে না। একবার ভেবে দেখো, ইঁদুর মারা গেলে মানুষের কি অবস্থা হচ্ছে এসব খেয়ে। আরে মানুষ তো ভাত খায় বাঁচতে, তারা রোগ বানিয়ে মরতে চাল কেনে না। এই কথা বলে রাম বেরিয়ে যায়, গোডাউন সিল করে, আর রাওকে পুলিশ ধরে নেয়। রামের এত কঠিন কাজ দেখে তো বাকিরা আইডিয়া করে নেয় যে রাম জেসে কোনো লোক না, তার কথার থেকে বেশি কাজ চলে। তো এরপরই সে যায় মালেশ্বরের বিল্ডিংয়ে। সেখানে গিয়ে রাম বলে, এখন যদি বিল্ডিংয়ের ওপরের ফ্লোরে আগুন লাগে তাহলে ফায়ার ফাইটার কিভাবে যাবে? তুমি কি নিচে কোনো জায়গা খালি রেখেছ? তোমাদের এই রকম মলের কারণে কত মানুষ মারা যায় জানো? এবারে এই মলকে ভেঙে ফেলা হবে। এ কথা শুনে মালয়েশিয়ার বলে, কি, আমি এখনই সিএমকে কল করছি, 1 মিনিট। তখন সাত্তাম বলে, আপনি যে কাজ করতে চাইছেন তা অসম্ভব, কারণ মোবাইল আগে থেকেই নিয়ে নেওয়া হয়েছে আর এখানে নেটওয়ার্কও পাবেন না। তো এরপরই সবার সামনে রাম তার লোকেদের দিয়ে সম্পূর্ণ মলটাই ভেঙে ফেলে।
তারপরই রাম বাসে উঠে সবাইকে বলে, কি তোমরা সবাই চাও একে একে আমি তোমাদের সবার জায়গায় চলে যাই, গিয়ে সব কটার 12টা বাজাই, নাকি তোমরা ভালো হয়ে যাবে? সবাই তো তখন হাতে পায়ে ধরে মাফ চায় আর বলে, আমাদেরকে মাফ করে দিন স্যার, আপনি যা বলবেন আমরা তাই করব। রাম তখন বলে, সাবধান হয়ে যাও, কারণ এই বাস কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে। যাক, তো এরপরে দেখা যায় রামের ভাইয়ের বিয়ে হয়। সেখানে তার সব বন্ধুরাও ছিল। তো তারা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই কবে বিয়ে করবি, আর বিয়ে কেন করতে চাচ্ছ না? তো এবার আমরা রামের ফ্ল্যাশব্যাকে যাই। যখন রাম একটা মেডিকেল কলেজে পড়াশোনা করত, সেখানে একদিন রাম দীপিকা নামের একজন বাবাকে বেশ মারধর করে আর বলে, কলেজের স্টুডেন্টদেরকে খারাপ নজরে দেখতে তোর লজ্জা করে না? দীপিকা তখন বলে, এই কী সব বলছো, আমার বাবা উনি। রাম তখন বলে, তাহলে মেয়েকেই বলছি যে নিজের বাবাকে একটু ভালো শিক্ষা দিতে পারোনি। রাম তখন আরও বলে, তুমি কি জানো তোমার বাবা অর্থাৎ এই কেপি স্যার মেয়েদেরকে হ্যারাস করছে, তাদেরকে বিরক্ত করছে? তখন দীপিকা অবাক হয়ে বলে, তুমি কি বলছো, কোন কেপি প্রফেসরের কথা বলছো, আমার বাবা উনি? রামের ফ্রেন্ডসরাও তখন এসে বলে, হ্যাঁ উনি তো সেই কেপি স্যার না, উনি তো ভালো কেপি নামের আরেকজন আছে, সে খারাপ। এবার তো রাম বেশ লজ্জায় পড়ে যায়, কারণ সে তো রাগের মাথায় দীপিকার বাবাকে খুব বাজেভাবে মেরে ফেলেছে। তাই সে সরি বললেও দীপিকা রামকে জেলে দিয়ে দেয়। তারপর তো রামের ফ্রেন্ডসরা এসে বলে, রাম এমনিতে খুব ভালো ছেলে, কিন্তু রাগ হয়ে গেলে তার থেকে খারাপ কেউই হয় না। এরপর এক মেয়ে বলে, আসলে আমাকে ওই প্রফেসর আমার বয়ফ্রেন্ডের সাথে রেখেছিল, আর পরে সে আমার সাথে খারাপ আচরণ করেছিল। এটা এই রাম জানার পর ভেবেছে তোমার বাবাই হয়তো এই প্রফেসর, সে জেনে শুনে কিছু করেনি, প্লিজ তার কেসটা তুলে নাও। তো এর পরেই দীপিকা তাদের কথা শুনে রামকে জেল থেকে মুক্ত করে। রাম তো বেরিয়ে এসে দীপিকাকে থ্যাঙ্কস বলে আর কেপি প্রফেসরকে সরি বলে, কিন্তু পরদিনই কলেজে গিয়ে সে ওই কেপি প্রফেসরকেও মারে, যে আসল কালপ্রিত। দীপিকা তখন বলে, তো তুমি তাকেও মেরেছ? রাম বলে, হ্যাঁ, কারণ সে খারাপ, আর তার জন্যই তো ভুলে আমি তোমার বাবাকে মেরেছি। আমার অনেক বেশি খারাপ লাগছিল, সেজন্যই আসল কেপিকে মেরে রাগ কমালাম। দীপিকা তখন তাকে বলতে থাকে, প্রেমে পড়ে গেলে নাকি? রাম তো এটা শুনে বলে, আরে এত ডিরেক্টলি কে বলে এসব কথা? দীপিকা তখন বলে, দেখো এসব তোমার মনে আসলেও ভুলে যাও, কারণ তোমার আর আমার মধ্যে কিছুই হবে না কখনো। রাম এটা শুনে তাকে জিজ্ঞেস করে, কেন কেন হবে না? দীপিকা বলে, কারণ এত রাগী ছেলে আমার চাই না, যখন দেখো সেখানেই মারামারি করতে থাকো, এসব আমার একদম পছন্দ না। রাম এইসব শুনে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্য মারামারি রাগ সব বাদ, আমি কিছুতেই আর রাগ করব না কি, আমি তো ছেড়েই দিয়েছি রাগ করা। ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলে যায় যে দীপিকাকে দেখছিল। রামের তো তখন অনেক বেশি রাগ উঠে যায় আর তাকেও সে মারধর করে, তাই দীপিকা রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা দেখা যায় দীপিকা তাকে ইগনোর করছিল। তখন রাম তাকে বলতে থাকে, আরে যাচ্ছ কোথায়, আমাকে বলো, এই রাগের কি করব? দীপিকা বলে, আচ্ছা কোনো সমস্যাতে রাগ জরুরি নাকি সেটা সমাধান করা জরুরি বলো তো? রাম বলে, সমাধান করা জরুরি। দীপিকা তখন বলে, তাহলে এরপর কখনো এরকম পরিস্থিতিতে পড়লে রাগকে সাইডে ফেলে দিবে, বুঝেছ? আমি আমার বাবার সাথে কথা বলতে গেলেই ঝগড়া হয়, কিন্তু ঝগড়া জরুরি নাকি বাবা জরুরি? রাম বলে, বাবা জরুরি। দীপিকা তখন বলে, হ্যাঁ এজন্যই তো আমি রাগকে ফেলে দিয়ে ঝগড়া ভুলে যাই। রাম এইসব শুনে বলে, আচ্ছা তাহলে আমিও এবার থেকে এরকমভাবেই চলব। তো পরদিনই রাম বাইকে করে যাচ্ছিল। পুলিশ তখন আটকে বলে, সাইনবোর্ড দেখোনি, এখন ফাইন ভরো। রাম তখন দেখে সাইনবোর্ড তো নিচে পড়ে আছে, তাও পুলিশ তাকে ধরে আছে। এবার সে বারবার বলছিল আমি ফাইন দিব না, আর সে তার নিজের রাগ কন্ট্রোল করতে হাতে রাবার দিয়ে হিট করছিল, কিন্তু এরপর তো রাবারটাও সাপোর্ট করা ছেড়ে দেয়। তাই সে রাগ কন্ট্রোল করতে না পেরে পুলিশকে পাঞ্চ মারতে যাবে, কিন্তু তখনই নিজেকে সে আটকে নেয়। সে তো মাঝ রাস্তায় গাড়ি ঘোড়া থামিয়ে ডান্স করা শুরু করে, মানে সে তার রাগ কন্ট্রোল করছে। পুলিশ তখন বলে, আরে ফাইন দিতে বলেছি, কিন্তু এই ছেলে তো ডান্স করছে, এ আবার কেমন কথা? আশেপাশে সবাইও তখন তার ডান্স দেখছিল। সেখানে তখন দীপিকাও আসে, আর তখন তার বান্ধবী বলে, রাম কি করছে এসব, তোর প্রেমে পাগল হয়ে গেল নাকি? দীপিকা বলে, সে তো বুঝতে পেরেছে ডান্স করলে রাগ কন্ট্রোলে থাকে, সেটারই চেষ্টা করছে তো। এরপরই কলেজে আসে সে, তো আজ আবারও কয়েকটা ছেলে তাকে আজেবাজে কথা বলে। রাম তখন তার রাগ কন্ট্রোল করে বলে, ভাই এসব রেখে চলো বন্ধু হয়ে থাকি।
দীপিকা তখন বলে, তোমার সত্যিই রাগ হয়নি? রাম বলে, না তো, রাগ হবে কেন? আমি তোমার জন্য ডাল হয়ে গিয়েছি, তাও বিনা তারকাওয়ালা। বুঝতে পারলে? দীপিকা তো রামের প্রতি বেশ ইমপ্রেস হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার পরই রাম ওই ছেলেগুলোকে দৌড়ে দৌড়ে মারে। একটাকে মেরে তো রক্তই বের করে ফেলে, কিন্তু তখনই সে পেছনে তাকিয়ে দেখে দীপিকা দাঁড়িয়ে আছে। দীপিকা তো তার উপর অনেক রেগেছিল, তাই সে রামকে নিয়ে একটা জায়গায় যায় কথা বলতে। দীপিকা বলে, রাম, আমি জানি তোমার রাগ এখানে রাইট ছিল, কিন্তু এইভাবে রেগে মারপিট করে কিছু হবে কি? রামের উত্তরে বলে, তাহলে যে ভুল তাকেও ছেড়ে দিব নাকি? দীপিকা বলে, দেখো, আমি ছাড়তে বলছি না, কিন্তু তুমি যদি একজন সাধারণ মানুষ হয়ে এরকম মারপিট করো তাহলে তোমার ফ্যামিলি সাফার করবে। তবে রাগে যদি তুমি অফিসার হয়ে ইউজ করো তাহলে সেটা দেশের কাজে আসবে। তাই তুমি প্লিজ আইএএস অফিসার হয়ে যাও। রাম বলে, কেন আইপিএস কি হতে পারি না? দীপিকা তখন বলে, দেখো, তোমার এমনিতেই যে রাগ, তার ওপর আইপিএস অফিসারের ইউনিফর্ম পেলে তুমি তো সবার এনকাউন্টার করতে থাকবে কোনো কথা না শুনেই। তাই আমি চাই না তুমি আইপিএস অফিসার হও। আর তুমি যদি ভুলেও আইএএস অফিসার না হয়ে আইপিএস অফিসার হও তাহলে আমি তোমার সাথে কখনোই কথা বলবো না, যোগাযোগও থাকবে না আমাদের, মনে থাকে যেন। তো এর পরেই রাম আইএএসের জন্য প্রস্তুতি নেয়। সে তো খুব হার্ডওয়ার্ক করে, কিন্তু তার মার্ক কম আসায় তাকে আইপিএস অফিসার হতে হয়। এরপর থেকে রাম অনেক চেষ্টা করেছিল দীপিকাকে খোঁজার, তার সাথে কথা বলার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। দীপিকা তো এই শহর ছেড়েই চলে গিয়েছিল। এই হচ্ছে রামের বিয়ে না করার ব্যাকস্টোরি। তো তারপর থেকে রাম প্রতি বছর আইএএসের জন্য চেষ্টা করে এবং অবশেষে সে হয়েই যায় আইএএস, অর্থাৎ এই এলাকার কালেক্টর। তো বর্তমানে এই কাহিনী শুনে সেখানে একটা ছেলে বলে, ভাই, আমি জানি সে এখন কোথায় আছে, কিন্তু এই কথা বলেই সে তো বেহুশ হয়ে যায়, কারণ সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। অন্যদিকে আজ রাতেই রেড মারতে আসে রাম সাত্তিয়ার ছেলের বালু তোলার জায়গায়, কিন্তু সে ভেতরে যায় না। রামকে দেখেই তো বালুর এখানে কাজ করা গুন্ডারা ভাবছিল, কি ব্যাপার, সে এদিকে আসছে না কেন? তো দেখা যায় অনেকক্ষণ পার হয়ে গেলেও সব শ্রমিকদের কাজ শেষ হয়ে যায় আর তারা ট্রাকে করে বাড়ি ফিরতে যাবে। তখনই দেখা যায় সেখানে আগে থেকেই অনেক পুলিশ মোতায়েন করে রেখেছিল রাম, আর এভাবেই সে 500 জনের মতো মানুষকে ধরে ফেলে আর তাদেরকে সোজা জেলে ভরে দেয়, যার ফলে মাথায় হাত পড়ে যায় সাত্তিয়ার ছেলের। অন্যদিকে রাম এই কাজ শেষ করে বেরিয়ে যায় দীপিকাকে খুঁজতে। তার ওই বন্ধুকে বাথরুমে ডুবিয়ে ডুবিয়ে নেশা কাটায়, সে আর তার থেকে ঠিকানা নেয়। এরপরেই রাম সেখানে গিয়ে সাত্তামকে দিয়ে খবর পাঠায়। সাত্তাম এসে দীপিকাকে বলে, ম্যাডাম, আপনার সাথে দেখা করতে ডিস্ট্রিক্ট কালেক্টর রাম এসেছেন। দীপিকা তো একথা শুনে খুব বেশি সারপ্রাইজড হয়, তার সাথে খুশি হয়ে বলে, তাকে প্লিজ বলো ভেতরে আসতে। রাম তখন বলে, আমি কেন যাব, তাকে বলো আসতে। সাত্তাম তখন বলে, ম্যাডাম, আপনাকে বলেছেন আসতে। এটা শুনে তো দীপিকা বলে, আমি কি খুঁজতে খুঁজতে এসেছি নাকি, সে এসেছে, তাকে বলো আসতে। তো রাম এরপর চলেই যাচ্ছিল, তখন দীপিকা নিজের রাগ রেখে বাইরে আসে। রাম তখন আবারও গাড়ি ঘুরিয়ে এসে দীপিকার সাথে দেখা করে। সে বলতে থাকে, রেগে আছো? দীপিকা বলে, রাগ ফেলেই তো এসেছি, খুব বড় অফিসার, তাই ভেতরে আসতে চাইছো না তাই না? প্লিজ আসো, আমি এসে বলছি। তো রাম এর পরও মানা করে, সেজন্য তো দীপিকা ভুল বুঝে চলে যাচ্ছিল। তখনই সেখানে আসে দীপিকার ওই ডিস্ট্রিক্টের কাছের কালেক্টর, অর্থাৎ তাদের আলাদা ডিস্ট্রিক্ট ছিল। তো দীপিকার এখানে ডিস্ট্রিক্ট কালেক্টর এসে রামকে বলতে থাকে যে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে অনুমতি ছাড়া এসেছ, একজন ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসার হিসেবে, তাই তোমার জব শেষ, নিয়ম জানা আছে তো? রাম তখন বলে, মাথা ঠান্ডা করে আগে ওইখানে থাকা সীমানার পিলার দেখুন, আমি আমার ডিস্ট্রিক্টের সীমানা ক্রস করিনি, বরং আপনি ক্রস করে আমার ডিস্ট্রিক্টে আছেন, আর এবার আপনি বিনা অনুমতিতে আসার জন্য সাসপেন্ড হবেন। এটা শুনেই তো অফিসার বলে, আরে আরে প্লিজ, এরকম কোনো না, আমি আর মাত্র 6 মাস আছি, এরপরে রিটায়ার্ড হয়ে যাব, এত রেগে যেও না। রাম তখন বলে, 6 মাস আগেই রেস্টে যান স্যার, সমস্যা কি, যান যান। তো এই সব এবার দীপিকা দেখে বুঝতে পারে যে এই কারণে রাম তার কথা শোনেনি, কারণ তার ডিস্ট্রিক্ট ক্রস করার অনুমতি ছিল না। পরে নিজেই আবার এসে রামকে জড়িয়ে ধরে আর তাদের মধ্যকার সমস্ত সমস্যার সমাধান করে নেয়। তো রাম আবারও সাত্তিয়ার ছেলে মিনিস্টার মপি দেবীর কাজে বাধা দেয়। সারাক্ষণেই রামের নজর থাকে তার ওপর। মপি দেবীর লোক কল করলেও রাম বলে সে ব্যস্ত, তাই মপি দেবী তো খুব রেগে যায় আর সোজা চলে আসে রামের অফিসে এসেই বলে, এই কালেক্টর, তুই জানিস না মিনিস্টার ডাকলে হাজির হতে হয়? রাম বলে, আপনার সাথে আপনার গেস্ট হাউসে 5 জন সন্দেহভাজন লোক আছে,
আমি যদি সেখানে যাই আর আপনাকে তাদের সাথে দেখি তবে তো কাহিনী উল্টে যেত। আপনার বিরুদ্ধে আমার অ্যাকশন নিতে হতো। সেই জন্যই আমি যাইনি। মপি দেবী এটা শুনে বলে, আমি কিছু কথা বলতে চাই। রাম তখন তাকে জানায়, দেখুন, তার জন্য অপেক্ষা করতে হবে। এটা শুনে মপি দেবী বলে, কি, আমি অপেক্ষা করব? রাম বলে, তাহলে আমি রিপোর্ট করে দিচ্ছি হাইকোর্টে, কারণ আমাকে এই কাজগুলো আগে করতে হবে। কোর্টের অর্ডার। এবার আপনি যদি আমাকে কাজে বাধা দেন তাহলে আমি রিপোর্ট লিখে দিচ্ছি, বাকিটা আপনি সামলে নিন। কি হলো, পারবেন তো? মপি দেবী তখন কিচ্ছু না বলে সাধারণ মানুষের মতো বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে। এরপরেই হঠাৎ করে ভিতরে এসে বলে, আমার লোকদেরকে এই মুহূর্তে বের করো বলছি। রাম বলে, তাই নাকি? তাহলে এই ব্যাপারটা এখানে লিখিত দাও, কারণ আমি অফিসিয়ালি তোমার লোকদেরকে জেলে দিয়েছি, সেই জন্য বের করতেও তো অফিসিয়াল পারমিশন লাগবে। মপি দেবী তখন রেগে বলে, তুই জানিস কার সাথে কথা বলছিস? মুখ্যমন্ত্রীর ছেলে মিনিস্টার মপি দেবী। আমি আর তুই সামান্য একটা কালেক্টর হয়ে এইসব করে যাচ্ছিস। রামও তখন রেগে যায় আর বলে, কি বললি, সামান্য কালেক্টর? আরে আমার মতো একটা আইএএস যদি তোর সামনে না থাকে তাহলে তুই পা থেকে মাথা পর্যন্ত জিরো। তোরা যে বড় বড় কাজ করিস সেই সব রিলিজ করি আমরা স্ক্রিপ্ট লিখি আর তোরা সেই মতো তো সব করে যাস। আমরা অর্ডার লিখি আর তোরা অর্ডারের পালন করিস। তাই মুখ সামলে কথা বল। তোর ডায়লগ নিজের মুখে বললেও সেটা রাইটার কিন্তু আমরাই, বুঝলি? আর তোরা তো এখানে পাবলিকের ভোট চুরি করে এসেছিস, কিন্তু আমরা কষ্ট করে দিন রাত পড়াশোনা করে তারপর এসেছি। তাই যা বলবি সাবধানে বলবি। এ কথা বলেই রাম চলে যায়। মপি দেবী তখন তার লোকদেরকে বলে, আগে এটাকে মার। তার লোক তখন বলে, ভাই পাগল হয়ে যেও না, তুমি সিএম হতে চাও না, তাহলে প্লিজ এসব একটু সহ্য করো। অন্যদিকে রাম আজ অনুমতি নিয়ে দীপিকার সাথে দেখা করতে আসে। সাত্তা বলে, দিদি আপনি এখানে কেন আসলেন? দীপিকা বলে, আমি বাবার থেকে দূরে এসেছি, কারণ বাবা রামকে মেনে নিবেন না, আর আমি অন্য কাউকে বিয়েও করতে পারবো না। সেই জন্যেই এই ওল্ড গম শুরু করি। আর ভাবিনি কখনো রাম আমার জন্য আইএস অফিসার হয়ে আমাকে খুঁজতেও আসবে। তো সেখানেই রাম পার্বতী নামের একজনকে দেখে আর বলে, উনি এসব কি লিখছেন? দীপিকা তখন বলে, উনি কিছু একটা দেখে শক্ত হয়েছিলেন, তবে থেকেই উনি কেমন যেন হয়ে যান, আর দেশের সব সমস্যার জন্য উনি সিএমকে পিটিশন লেখেন, কিন্তু সেগুলো কখনো ওনার পর্যন্ত পৌঁছেই না। রাম তখন একটা কাগজের লেখা দেখে বলে, কিন্তু ওনার পিটিশন তো খুব কাজের মনে হচ্ছে, আর আমি ওনার কথা সিএম পর্যন্ত পৌঁছানোর জন্য তাকে একটা ফাংশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আমি সেখানকার প্রোটোকল দেখে নিচ্ছি, সমস্যা নেই। পার্বতী তখন বলে, হ্যাঁ আমি ওই ফাংশনে যেতে চাই। তো সেখানে গিয়ে পার্বতী সবার সামনে সাতকে বলে, আরে ওই সিএম, আমি তোকে কত পিটিশন দিয়েছি কিন্তু একটারও সমাধান হয়নি। বালুনি অবৈধ কাজ থেকে শুরু করে এই মপি দেবীর কত রকমের ধান্দা নিয়ে বলেছি, তাও একেই পদ দেওয়া হচ্ছে। এখন মপি দেবী রেগে বলে, এই বুড়িকে এখান থেকে বের করো তো। সাত্তা বলে, না, কেউ ওনাকে স্টেজে নিয়ে আসো। তো পার্বতী আর রামকে একসাথে আসতে দেখে সাত কোনো এক অতীতের কাউকে মনে করছিল, আর এদের কথা ভেবেই সাত ওই দিন সিদ্ধান্ত নেয় সেসব খারাপ কাজ ছেড়ে দিবে। তো পার্বতী সাত্তায়াকে বলে, কি সাত্তা, ভালো আছিস তো? তো সিএমকে এভাবে তুই করে বলায় বাকিরা তো রেগে যায়। কিন্তু সাত বলে কেউ কিছু বলবে না, ওনার যেমন ইচ্ছে উনি তেমন বলবে। পার্বতী এরপর বলে, এই মপি দেবী বাচ্চাদের দুধে সোডা মিশিয়ে দিচ্ছে, যার ফলে বাচ্চাদের অবস্থা খারাপ হচ্ছে, আরও না জানি কত রকমের ক্রাইম করেই যাচ্ছে। তো মপি দেবীর মাথা খারাপ হতে থাকে। তখন সেই সময় আবার রাম বলে, হ্যাঁ স্যার, এখানে সব টেস্ট রিপোর্ট আছে। মপি দেবী তখন রেগে মেকে হাত তুলে ফেলে রামের ওপর। তার জন্য রাম কিছুই বলে না, কিন্তু যখন সে পার্বতী এবং দীপিকার গায়ে হাত তোলে তখন তোলা মিনিস্টারকেও মানেনি, সোজা গালে থাপ্পড় বসিয়ে দেয় সাত্তা। তখন মপি দেবীকে বলে, তুমি যা করেছ তা ঠিক করনি, মাফ চাও ওনার কাছে। মপি দেবীও তখন মাফ চায়। সাত্তাও তার কোনো এক পাপের জন্য পার্বতীর কাছে ক্ষমা চায়, কিন্তু পার্বতী বলে, তোর পাপের কোনো ক্ষমা হয় না, তোকে তোর পাপই একদিন পিষে মারবে। তো সাত্তা তখন একটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যার ফলে আবারও সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়। মপি দেবী বলে, বাবা তুমি আমাকে সরি বলে আর ওই কালেক্টরকে ছেড়ে দিলে, সে একজন মিনিস্টারের গায়ে কিভাবে থাপ্পড় দিতে পারে, এটা কোন রুলসে আছে? সাত্তা বলে, ঠিক আছে সাবা, ওই কালেক্টরকে সাসপেন্ড করে দাও মিনিস্টারকে মারার জন্য। আর মপি, তুমি খুশি হয়ে যেও না, কারণ তুমি মন্ত্রী হয়ে যা করেছ সেটাও কোনো রুলসে পড়ে না, তাই আমি তোমাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিচ্ছি। এদিকে রাম তার সাসপেন্ড নোটিশ পেয়ে তো খুব চিন্তায় পড়ে যায়। দীপিকা বলে, তুমি কেন চিন্তা করছো? তোমাকে সরিয়ে তো চিন্তা করা উচিত আইএস অফিসারদের, কারণ তোমার মতো সৎ অফিসার খুব কম আছে।
রাম তখন বলে, আমি এটা নিয়ে ভাবছি না যে আমি সাসপেন্ড হয়েছি, কারণ আমি আবারও আমার জবে ফিরতে পারবো নিশ্চিত। তবে এই কয়দিন আমি যতগুলো অবৈধ কাজ থামিয়েছিলাম সেগুলো তো আবারও শুরু হয়ে যাবে। দীপিকা এসব শুনে বলে, তাহলে তুমি আবার ফিরলে সেগুলো আবার থেমে যাবে, আর এই কয়দিন আমাদের বিয়ে নিয়ে ভাবো, বুঝলে? সত্যি বলতেই প্রথম তোমার রাগ আমার কাছে ভালো লেগেছে। তুমি এটা দেখলে আমাকে কেউ টাচ করেছে, তবে এটা দেখলে না যে সেটা মিনি মিনিস্টার ছিল। তুমি তাকেই সোজা থাপ্পড় বসিয়ে দিলে, তাও আমার জন্য। আমার না সত্যিই খুব প্রাউড ফিল হচ্ছিল। তখন তো অন্যদিকে সাত মপিকে ডেকে বলে, আমি তোকে মন্ত্রীপদ থেকে বের করেছিলাম, কিন্তু এখন তোকে আমার পার্টি থেকেও বের করছি। মপি তো এবার হয়ে যায় পুরো পাগল, আর সাত্তায়াকে বলে, আরে বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি কি তাহলে তোমার ছেলে না? আমি এই সিএম হব বলে কত কিছু করেছি। আমার তো স্বপ্ন আমি মরলে খাটিয়ায় করে যাব না, বরং সিএমের চেয়ারে করে যাব, তারপর সেই চেয়ার বসেই আমাকে জ্বালিয়ে দেয়া হবে। এটাই স্বপ্ন আমার। তুমি আমার এই স্বপ্ন কিছুতেই শেষ করতে পারো না বাবা। সাত্তা বলে, তুই সিএম হলে এই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি এই ভুল দ্বিতীয়বার করব না। ভুলে যাই স্বপ্ন। তো এরপরে সাত্তা ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই মপি গিয়ে কথা বলতে বলতে সাত্তার বুকে পাঞ্চ করে, আর সেখানেই সাত্তার মৃত্যু হয়। তারপরে সাত্তার জায়গায় ইলেকশন ছাড়া আপাতত সিএম হয় মপি। সে সিএম হয়েই বলে, আমি প্রথমে একটা লাশ চাই, অর্থাৎ সে হয়তো রামের কথা বলেছে। তো এরপরই দেখা যায় শহর জুড়ে ভাঙচুর, আগুন এইসব শুরু হয়। আজ আবার রাম দীপিকার বিয়ে ছিল, কিন্তু রামকে গ্রেপ্তার করা হয় মিনিস্টারকে থাপ্পড় মারার জন্য। মাঝপথে এনে রামকে একটা গাড়ির সাথে হ্যান্ডকাফ লাগিয়ে রাখা হয়। পরে একে একে বুন্ডা ছেড়ে দেয় তাকে মারার জন্য, কিন্তু রাম তো একাই তাদের সাথে ফাইট করছিল। এই বাধা অবস্থাতেই অন্যদিকে প্রেস ডেকে সাবা বলে, আমাদের মাঝখান থেকে সিএম সাত্তা চলে গেছেন, কিন্তু যাওয়ার আগে তিনি তার শেষ ইচ্ছা এই পেনড্রাইভের মধ্যে রেকর্ড করে রেখে গেছেন। এবার সেটাই চালিয়ে দেয়া হয় পাবলিকের সামনে, যেখানে সাত বলে, আমি ভেবেছিলাম এটা আমার শেষ বছর, তাই ভালো করে রাজনীতি করব, কিন্তু সেটা হয়তো হবে না। তাই আমি চাই আমি চলে যাওয়ার পর যে আসবে সেই কাজটা করুক। সেই জন্য আমি আমার পরবর্তী সিএম ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসার রামকে করে দিচ্ছি, আর সেই আমার উত্তরাধিকারী হবে। আজ থেকে আমি চাই আমার শেষ যাত্রার কাজ ও রাম করবে। তো এই নিউজ জানার পরই তো যারা যারা রামকে মারছিল তারাই আবার রামের সামনে মাথা নত করে। যদিও রাম নিজেই বুঝতে পারছে না যে এই এক মুহূর্তের মধ্যে তার সাথে কি হচ্ছে, পার্বতীও এই নিউজ দেখে শুধু হাসতে থাকে, যেন সে জানতো এটাই হবে। তো মপির স্বপ্ন স্বপ্নই থেকে যায়। এই সব শুনে তার ভাইও তাকে নিয়ে হাসাহাসি করছিল। এবার তো রামকে অনেকগুলো অফিসার গিয়ে স্যালুট করে, তারপর তাকে হেলিকপ্টারে করে সসম্মানে নিয়ে আসে সিএমের কাছে। তাকে শেষ অগ্নি রামই দেয়। এবার দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা অতীতের কাহিনী দেখতে পাই, যেখানে পার্বতী নাচ করছিল আর তার স্বামী আপ্পান্না আন্দোলন করছিল এই গ্রামের পাহাড় নিয়ে, কারণ পাহাড় কেটে লোহা বের করছিল বড় বড় নেতারা, যার ফলে পরিবেশ ধ্বংস হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আর এর বিপক্ষে ছিল আপ্পান্না সহ তার গ্রামের সবাই। অনেক লড়াই, অনেক কিছু করার পর সরকার অর্ডার দেয় লোহা কোম্পানিকে এই গ্রাম থেকে চলে যেতে। এতে তো গ্রামের সবাই খুশি হয়। তো এখানে আমরা জানতে পারি পার্বতী আর আপ্পান্নার একটা ছেলেও ছিল। তো এরপরে আমরা পার্বতীকে দেখি সে গ্রামের বিভিন্ন পিটিশন লিখে দিত। এটা তার অভ্যাস ছিল, তাই হয়তো এখনও সে একই কাজ করছে। তো আপ্পান্নাকে মুকুল এসে বলে, আমরা এখন একটা পার্টি শুরু করব, যার লিডার তুমি থাকবে ভাই। আপান্না বলে, কি বলছো? হঠাৎ করে এইসব কেন? সব তো ঠিকঠাকই চলছে, তাই না? মুকুল বলে, আর কতদিন অন্যদের থেকে হেল্প নিব? তোমাকে আশেপাশের গ্রামের অনেকেই সাপোর্ট করছে, তাই যদি তুমি পলিটিক্সে আসো তাহলে অনেক মানুষের ভালো করতে পারবে। আপান্না তখন বলে, রাজনীতি মারাত্মক বড় ব্যাপার, এটা সামলানো খুব কঠিন কাজ, না হলে এটা মানুষের ইমানদারি খেয়ে ফেলে। পার্বতী বলে, তুমি হচ্ছ হীরা, আর হীরাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি কত পিটিশন লিখি, কিন্তু কিছুই তো হয় না। তো যদি তুমি রাজনীতিতে থাকো তাহলে অনেক কিছু হতে পারে। আপান্না বলে, রাজনীতি টাকা ছাড়া হয় না, আর আমি এসব পারবো না, তাই আমাকে ছেড়ে দাও। মুকুল তখন বলে, তাহলে টাকা ছাড়া রাজনীতি করব আমরা ওয়াদা করছি আমরা তোমাকে সেই কাজে হেল্প করব, আমরা সব সময় তোমার পাশে থাকব ভাই। তারপরে বাকি সবাই একসাথে বলায় আপ্পান্না রাজি হয়ে যায়।
তো সে প্রথম দিন সাংবাদিকদের সামনে যখন কথা বলতে আসে তখনই সে আটকে যায়, মানে সে ঠিকভাবে কথা বলতে পারত না। সে কথা বলতো তোতলাতে তোতলাতে, আর মুখে জড়তা কাজ করত। তো মানুষ বলে, যাই টাকা ছাড়া রাজনীতি হয়েই যেতে পারে, কিন্তু কথা ছাড়া রাজনীতি কিভাবে হবে? এই কথাটা খুব এফেক্ট করে আপ্পান্নাকে। তাই দিন রাত সে অনুশীলন করে তার কথা ঠিক করার জন্য। কিন্তু যেই সমস্যাটা তার জন্মগতভাবে রয়েছে সেটা সে কিভাবে ঠিক করবে? পার্বতীও তার এই সমস্যা ঠিক করার জন্য অনেক কিছু করে। সে মন্দিরে মানত করে, পা পুড়িয়ে প্রার্থনাও করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। অবশেষে আপ্পান্না হেরে যায়, আর সে সিদ্ধান্ত নেয় তার বদলে অন্য কাউকে সে দাঁড়াবে, যে কথা বলবে নিজের গলায়, কিন্তু সেই বলা কথাগুলো হবে আপ্পান্নার। আপ্পান্না তখন তার লোকেদেরকে ডেকে বলে, এমন একজনকে খোঁজো যে ভালো করে ভাষণ দিতে পারবে। সবাই বলে, না ভাই, তুমিই দাও, অন্য কেউ কেন দিবে? আপান্না তখন বলে, আরে যেই দিক আসল তো হচ্ছে সত্যতা, আমরা চাই ভাষে একজনকে। এতক্ষণে সেখানে একজন এসে বলে, ভাই, এ হচ্ছে সাত্তামূর্তি, খুব ভালো ছেলে, সে তোমাকে সাপোর্টও করে, ও পারবে ভাষণ দিতে। আপ্পান্নারও পছন্দ হয় সাত্তায়াকে, তাই সে তাকেই জনতার সামনে নিয়ে আসে। সব স্ক্রিপ্ট লিখত আপ্পান্না, আর সেটাই জনতার সামনে বলতো সাত্তা। মুকুল তো একবার বলেইছিল, তুমি আড়ালে থেকে এত কিছু করছো, কিন্তু সবার কাছে হিরো হচ্ছে সে, সিএমও সে হবে, সবাই সেটাই ভাবছে। আপান্না বলে, সঠিক কাজ হওয়াটাই লক্ষ্য, কে হিরো হবে, কে বাহবা পাবে সেটা লক্ষ্য নয়। এই কথা বলে আপান্না সবার সামনে সাত্তিকে তাদের পার্টির থেকে সিএম পদে দাঁড়ানোর জন্য বলে। এবার সব ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু আপান্নার ভয়ই সত্যি হয়ে যায়। টাকার রাজনীতি করার পরিকল্পনা করে ফেলে মুকুলরা, অর্থাৎ রাজনীতিতে কেউ ভালো থাকতে পারে না, এটাই প্রমাণিত হয়ে যায়। তখন আপ্পান্না বলে, আমি পার্টি শুরু করার আগে একটাই শর্ত রেখেছিলাম, কোনো টাকা এখানে অ্যাড হবে না। আর এই যে কোম্পানির থেকে টাকা আনতে চাইছ, তারা তো আমাদের পাহাড় কেটে ধ্বংস করতে চাইছিল। আমি এই টাকা দিয়ে ভোট কিনে রাজনীতি করব না, তাহলে আমি পার্টি ক্লোজ করে দিব, মনে রাখবে এই কথাটা। তো মুকুল আর সাত্তিয়াকে সেই কোম্পানি ডাকে আর বলে, বিনা পয়সায় কেউ সিএম হতে পারে না, তাই ভেবে দেখো কি করবে। মুকুল আর সাত্তিয়া তো তখন সব টাকা নিয়ে চলে আসে। এই খবর পায় আপ্পান্না, তাই সে প্রেসকে বলে কাল আসতে একটা ঘোষণা করবে। সে প্রেস তখন মুকুলের কাছ থেকে জানতে চায় কিসের ঘোষণা হবে। মুকুল তো বুঝতে পারে আপান্না কিছু একটা করতে চলেছে, সে হয়তো পার্টি বন্ধ করে দিবে। মুকুল তখন এটা সাত্তিয়াকে বলে যে আমার মনে হচ্ছে ভাই সব জেনে গেছে, আর তাই সে পার্টি শেষ করবে কাল, এখন আমরা কি করব? তখন মুকুল বলে, কাল আমরা ভাইয়ের পরিবারকে কিডন্যাপ করে নিব আর ইলেকশন শেষে ছেড়ে দিব। সাত্তিয়া বলে, লাভ হবে না, তারপর আবার তো একই কাজ করবে, তাই একেবারে প্রাণে শেষ করতে হবে। তারপর সেই মতনই দেখা যায় আপান্নারা কোথাও যাচ্ছিল, তখনই মাঝপথে তাদেরকে আক্রমণ করা হয়। পার্বতী আর তার ছেলে তখন কোনো মতে সেখান থেকে পালায়, আর ওখানে লড়াই করতে গিয়েই আহত হয় আপান্না। সে এরপর পুলিশ স্টেশনে কল করে বলে, আমার পরিবারকে কেউ মারতে চাইছে, প্লিজ বাঁচিয়ে নিন। পুলিশ তখন জিজ্ঞেস করে, আপনি কে, কোথা থেকে বলছেন? এবার তো আপান্নার তোলানোর জন্য আর কথাটা কমপ্লিটই হয় না। তারপরই আপ্পান্না কল করে তার পার্টির একজন লোককে আর বলে সেই মুহূর্তে কোথায় আছে। তো তখনই সাত্তা সব শুনে হাজির হয় আপান্নার কাছে। আপান্না তখন মুকুল আর সাত্তিয়াকে বলে, তোর ভাবি আর আমার ছেলেকে খোঁজ, তারা কোথায় হারিয়ে গেছে, আমি তো বুঝতে পারছি না, আমাকে কে মারতে চাইবে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমার শত্রু কে হতে পারে? সাত্তা তখন বলে, আপনার শত্রু আপনার ইমানদারি। এ কথা বলেই 7 চাকু বের করে। আপান্না তখন বলে, মুকুল, দেখলি তো, আমি বলেছিলাম এই রাজনীতি সামলানো খুব কঠিন। দেখলি রাজনীতি কিভাবে একজন বন্ধুকে ধোঁকাবাজ করে দিল আর একজনকে খুনি। দেখো, যা হয়েছে ভুলে যাও, আর আমরা পার্টি শেষ করে দিব। সাত্তা তখন বলে, পার্টি শেষ করা আপনার অধিকার, কিন্তু আমার স্বপ্ন শেষ করার অধিকার তো আপনার নেই। মুকুল একই কথা বলে সাত্তাকে সাপোর্ট করে। এবার সেখানে সাত নিজ হাতে হত্যা করে আপান্নাকে। এই সব কিছু আড়াল থেকে দেখে ফেলে পার্বতী, আর এই সব কিছু থেকেই সে বর্তমানে এই রকম হয়েছে। আর পার্বতীর ছেলেই হচ্ছে রাম। তো সেদিন সাত্তা আপ্পান্না এবং পরে মুকুলকেও মেরে ফেলে, যেন কোনো প্রমাণ না থাকে। তবে এত কাহিনী করার পর শেষ বয়সে তার মারাত্মক অনুতাপও বোধ হয়, তাই সে রামকে রামের উপযুক্ত জায়গায় বসিয়েই মারা যায়। আর মুকুলের এই 2 ছেলেকে সে তখন দত্তক নিয়েছিল, আর তারাই হচ্ছে মপি আর মপির ভাই। বর্তমানে রামকেই সব কাহিনী বলছিল সাবা।
রাম এসব শুনে বলে, আপনি অন্যায় করেছেন, আমাকে আগে কেন সত্যি বললেন না? আমি আমার বাবার খুনিকে নিজ হাতে অগ্নি দিয়েছি, আমাকে দিয়ে তার শেষ কৃত্য করিয়েছেন, উচিত করেননি। তো সাবা তখন তার জন্য মাফ চায়। রাম এবার সোজা আসে পার্বতীর কাছে, আর পার্বতীর পা ধরে বলে, মা, আমাকে আশীর্বাদ করো। প্রথম তার ছেলেকে ধরে আর উঠে তার স্বামীর স্কার্ফ নিয়ে আসে, যেভাবে আপ্পান্না পড়ত সেভাবেই সে রামকে পরিয়ে দেয়। পার্বতী এরপর পিটিশনগুলো ছিঁড়ে বলে, এখন এসবের কোনো প্রয়োজন নেই, তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করবে রাম, আমি জানি। তো রাম যখন তার সিএম হয়ে প্রথম ভাষণ দিতে আসে, তখনই সেখানে ভেজাল শুরু করে মপি। সে বলে, সিএম কিভাবে হবে? সে রুলস ছাড়া, সে আমাকে থাপ্পড় মেরেছিল, তাই আমি মিনিস্টার হয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম। তার জন্য তো সে এখনও কালেক্টর হিসেবে সাসপেন্ড, আর সিএম হতে হলে আগে সে কালেক্টর অফিসার পদ থেকে রিজাইন করতে হবে তাকে। আর আমি তার উপর থেকে সেই রিপোর্ট তুলবই না, কারণ সিএম হওয়ার জন্য একমাত্র আমিই যোগ্য। এরকম অনেক কথা বলে সেখানে বেশ চেঁচামেচি করে মপি, তাই তাকে সিএম করে সেখান থেকে রাম চলে যায়। মপির তো খুশির ঠিকানাই নেই, যা খুশি তা করতে শুরু করে সে। কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যেই রামের ওপর থেকে সেই কেস চলে যায়, কারণ দেশের সব আইএস অফিসার রামের পক্ষে পিটিশন করেছিল। তো এবার আবারও মপের খুশিতে পানি ঢেলে ইলেকশন অফিসার হয়ে ফিরে আসে রাম, আর মপিকে এসে বলে, আমি এ যাবৎ অনেক রকমের সিএম দেখেছি, কিন্তু তোর মতো 1 ঘন্টার সিএম দেখিনি। যাক, তো ইলেকশন হবে 2 মাসের মধ্যে, তাই সমস্ত রুলস মানছ কিনা সেটা আমি দেখব। মপি বলে, কি এমন করবি তুই? বেশি হলে রাত 10টার পর প্রচারণা অফ করবি, কিন্তু আমি খুব ভালো করেই জানি কিভাবে ইলেকশন জিততে হয়। রাম তখন বলে, মনে রাখিস, আমি আনপ্রেডিক্টেবল। এই কথা বলেই রাম সেখান থেকে চলে যায়। মপি পর অনেকগুলো অফিসারকে টাকা দিয়ে কিনে নেয়, কিন্তু তার এই চালাকির 2 ধাপ আগেই কাজ করে রাম। সে সমস্ত লোভী আর মিথ্যাবাদী অফিসারদেরকে সেখান থেকে আউট করে দেয়, আর সমস্ত ফ্রেশ এবং ন্যায়বান অফিসারদেরকেই রেখে দেয়। এরপরেই রাম সিএমের পদে দাঁড় করায় সাবাকে। সাবা তখন জনতার সামনে ওয়াদা করে বলে, এই যে আমি এই সব কিছুর পেপার করে সাইন করেছি, যদি ইলেকশনের 2 বছরের মধ্যে আমার করা একটা ওয়াদা পূরণ করতে না পারি, তাহলে কান ধরে পথ থেকে সরে যাব। অন্যদিকে রাম কিছু সাধারণ মানুষের সাথে কথা বলছিল। তারা বলে, নেতারা জেতার পর আমাদেরকে কিছুই দেয় না, ভুলেই যায় একরকম, আর ইলেকশনের টাইমে কিছু টাকা দেয়, তা দিয়েই আমরা খাই, কাপড় কিনি। এখন আপনি সেই টাকা নিতে মানা করলে আমরা মানব না। অর্থাৎ রাম তাদেরকে এসব টাকা নিতে মানা করে। সাত্তাম তখন বলে, স্যার, এরা তো মানবে না, কারণ দোষ তাদের না, দোষ নেতাদের, যারা এদেরকে গরিব রাখতে চায়। রাম তখন বলে, তাহলে চলো এবার নেতাদের গরিব করি। রাম এরপর সবাইকে বলে, আগে 1 ভোটের জন্য 2000 দিত নেতারা, কিন্তু এইবার 1000 চাইবে, আর দেখবে নেতারা ঠিকই দিবে, কারণ তারা তো পরে গিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে তোমাদেরই ভোট নিয়ে। এদিকে মপি এসব জানার পর বলে, 20,000 চাইছে 1 ভোটের জন্য, পরে যদি হেরে যায় ইলেকশনে আমরা তো ফকির হয়ে যাব। তার ভাই বলে, না ভাই, সম্ভবই না, হারা আমরাই জিতব, আর যেই টাকা যাবে সেটা আবার তুলে নিব, তাও ওই সব লোকের কাছ থেকেই, এই জনগণ মেরেই তুলব আমরা। মপিতা তখন অনেক ভেবে চিনতে রাজি হয়। তারপর টাকা দিতে দিতে একেবারে ঘরই খালি হয়ে মপের। পর সরকারি বিমানে করে আসে একটা জায়গায়, সেখানেই হাজির হয় রাম। রাম বলে, ইলেকশন শুরু হলে কোনো সরকারি জিনিসপত্র ইউজ করা যাবে না, এটা অবৈধ, তাই তোমার ওপর 25 লাখ ফাইন করা হলো, ইলেকশন অফিসে পাঠিয়ে দিও। মপি বলে, আর যদি না দেই? রাম তখন বলতে থাকে, বেশি কিছু হবে না, শুধুমাত্র তোর নমিনেশন বাতিল করে দিব। এ কথা বলেই রাম সেখান থেকে চলে যায়, আর মপি তখন তার ভাইকে বলে, যা যা দিয়ে দে, মাত্র তো 25 লাখ। তো তারপরেই রাতে মপির ভাইমনির টাকা ভর্তি ট্রাকের খবর আসে রামের কাছে। পরদিন সকালেই রাম মপিকে গিয়ে বলে, একটা নোটিশ আছে, শুনে নাও। এরপরেই সাত্তাম বলতে থাকে, ইলেকশনের রুলস হচ্ছে 40 লাখের বেশি খরচ করা যাবে না, আর তুমি তার মধ্যে 25 লাখেই খেয়ে ফেলেছ, মানে ফাইন দিয়েছ। এখন আর 15 লাখের মধ্যেই তুমি ইলেকশন করবে। মপি তখন বলে, যদি না করি? সাত্তাম তখন বলে, তাহলে আপনার মাথায় টুপি পরানো হবে, নমিনেশন বাতিলের। তো মপিকে তখন তার লোকেরা বলে, ভাই, এখন কি হবে? আমরা তো লোকেদের একটা বিরিয়ানিও খাওয়াতে পারবো না, তাদেরকে মিছিলেও টাকা দিতে পারবো না, গাড়ির পেট্রোলও ভরতে পারবো না। রাম তখন বলে, ও হ্যাঁ, এটা সরকারি গাড়ি, তাই সরে যাও এখান থেকে, আমি এটাতে চড়তে পারবো, কিন্তু তুমি এই মুহূর্তে পারবে না, এটাই রুলস।
তো মপি এরপর পায়ে হেঁটেই প্রচারণা করে, আর তার ভাই বলে শেষ পর্যন্ত তোমাকে পায়ে হাঁটিয়ে ছাড়ল। এর উত্তরে মপি বলতে থাকে, আমাকে যে অপমান করেছে তার জন্য আমি তাকে নিজের হাতে মারব, একবার ইলেকশন তো জিতে যাই। এরপর রাতের বেলা রাম গিয়ে সিজ করে নেয় মনির টাকা ভর্তি ট্রাক, আর ইলেকশন থেকে তার নামটাও বাতিল করে দেয়। মপি তখন বলে, কি করলি এটা তুই? মণিমণি বলে, ভাই তোমাকেও তো আকাশ থেকে নিচে ফেলে পায়ে হাঁটিয়েছে। মপি বলে, দেখ, কাটা গায়ে নুন না দিলে হতো না, আমি তো তাকে এমনিতেও ছাড়ব না, খুব জলদি ধরব। এবার ইলেকশনের প্রথম ধাপে একটা হলে বোম লাগিয়ে রাখে। মপি সেটা তো ব্লাস্ট হয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো কেউ মারা যায়নি। তো মপি এরপর রামকে বলে, আমি এরকম আরও 7 জায়গায় বোম রেখেছি, যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে সবগুলো ফাটিয়ে দিব। যাক, তো এরপরই ভোট শুরু হয়, আর দেখা যায় অনেকে ফেক ভোট দিতে আসে, সেগুলোর কলও আসে রামের কাছে। কিন্তু রাম বলে তাদের গ্রেফতার করার দরকার নেই, ছেড়ে দাও। একের পর এক নকল ভোট দেয় তারা। ভোটিং শেষে খুশিতে আসে মপি, আর রামকে বেশ বড় বড় কথা বলে, আর এটাও বলে কোনো বোম সে রাখেইনি, এসব তো ভয় দেখাতে বলেছে সে। তখন রাম আবারও মপির খুশিতে পানি ঢেলে দেয়, আর বলে, তুই মিথ্যে ভয় দেখানোর জন্য করে থাকলেও আমি সত্যি সত্যিই করেছি। মপি বলে, কি? রাম বলে, বোম। এবার দেখা যায় যারা বারবার কেমিক্যাল দিয়ে আঙুলের দাগ মুছে একাধিকবার ভোট দিয়েছে তাদের আঙুল ফুলে একেবারে বাজে অবস্থা হয়ে যায়, আর তাদেরকে এবার গ্রেফতারও করা হয়, কারণ প্রমাণ তো আছে। রাম তখন মপিকে বলে, যেই জায়গায় নকল ভোটিং হয়েছে সেই জায়গায় আবারও রি-ইলেকশন হবে। তুই মিথ্যে বোম লাগিয়েছিলি, কিন্তু আমি সত্যি বোম লাগিয়ে দিয়েছি, তোর চেয়ারে অকর্মণ্য সিএম। তো এসব শুনে তো মপি খুব রেগে যায়, আর তার লোকেদের এসে বলে, এদের আঙুল এমন হলো কিভাবে? মণি বলে, আর ওই আনপ্রেডিক্টেবল রাম আমাদের কেমিক্যালে কিছু মিশিয়ে দিয়েছিল, যার ফলে সবার আঙুল এমন হয়েছে। তার উপর 20,000 করে নিতে বলেছে লোকদের, কিন্তু ভোট করতে মানা করেছে। তো তারপরই মপি এবার রিপোর্ট করে ওপর মহলে রামের আসল মা বাবা নিয়ে। মপি বলে, এই রাম নিজের বাবার পার্টিকে জেতানোর কাজ করছে, সে পক্ষপাতিত্ব করছে স্যার, তাই একে সাসপেন্ড করুন আর ইলেকশন আবার শুরু করুন। রাম তখন বলে, না, আমার বাবা মা ওনারা না, কাগজপত্র দেখুন। মপি তখন বলে, তাহলে ডিএনএ করিয়ে দেখে কে কার। তখনই সেখানে পার্বতীকে আনা হয়, আর সে বলে, রাম আমার ছেলে। কিন্তু তখন রাম ইলেকশনের অবস্থা বাঁচাতে বলে, ওনার মানসিক অবস্থা খারাপ, উনি যা বলছেন তা সত্যি না। তো এবার রায় হয় যে ডিএনএ করেই সত্যি জানা যাবে। কিন্তু পার্বতী তার ছেলের মুখ থেকে এরকম কথা শুনে বেশ কষ্ট পায়। কিন্তু রাতে পার্বতীর কাছে মাফ চায় রাম, তাকে বলে, মা, আমি বাধ্য হয়েছি এসব বলতে, না হলে বাবার স্বপ্ন তো পূরণ হবে না। এই ইলেকশন বাতিল হলে মফি সিএম হয়ে দেশ ধ্বংস করে দিবে, প্লিজ আমাকে মাফ করে দাও। পার্বতী তখন বলে, আপনার রক্ত কখনো ভুল করতে পারে না, তুমি যা চাইছো তাই হবে। তো পরদিনই রামের কাছে খবর আছে তার মা হসপিটালে নেই। রাম তখন দেখে তার মা এটা সার্চ করেছিল যে ডিএনএ টেস্ট থেকে কিভাবে বাঁচা যায়, আর একটা কেমিক্যাল আছে যার মধ্যে বডির সব পার্ট নষ্ট হয়ে যায়, গলে যায়। এসব দেখেই তো রাম দৌড়ে সেই কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে যায়, আর গিয়েই দেখে তার মায়ের জুতা আর পায়ের ছাপগুলো যাচ্ছে সে বড় কেমিক্যালের ড্রামের দিকে। রাম তো সেখানে বসে মারাত্মকভাবে কাঁদতে থাকে, কারণ তার মা তার কথা রাখতে নিজেকে নৃশংস মৃত্যু দিয়েছে, আর যেন ডিএনএ করা সম্ভব না হয় সেই কারণে এরকম পথ বেছে নিতে বাধ্য হয়েছে। রাম তখন নিজেকে নিজেই মারছিল আর খুব বেশি গিল্টি ফিল করছিল। তো যেহেতু রামের ডিএনএ টেস্ট হয়নি তাই রামকে সাসপেন্ডও করা যায়নি। যাক, তো এরপর ইলেকশন চলতে থাকে রামের ইচ্ছা অনুযায়ী। তবে সেই ঘুরে ফিরে মপি আসে ভোট নষ্ট করতে, যেন এগুলো গোনার আগেই শেষ করে ফেলে। রামও সেখানে থেকে তার সাথে লড়াই করে, তাকে এটাও জানায় যে এই ভোট নষ্ট করেও সে জিততে পারবে না, অসম্ভব, কারণ তাদের ভোট অনেক বেশি। রাম আর মপি লেখানে খুব ফাইট করে, এক পর্যায়ে রাম মপিকে প্রাণেই মেরে দিত। তবেই তখনই দীপিকা এসে তাকে থামায়। ভোটিংয়ের রেজাল্ট চলে আসে, তবে সবার সম্মতিতে রাম সিএম হয়। সিএম হওয়ার আগে সে ইলেকশন অফিসার পদ থেকে পদত্যাগ করে, আর সবার অনুমতিতে পরবর্তী মুখ্যমন্ত্রী রামই হয়। আর এরপর রাম প্রথম সিএম হয়েই জনতার সামনে এসে ভাষণ দেয়। সে তাদেরকে ওয়াদা করে তাদের সমস্ত প্রাপ্য তারা পাবে, ঘর পাবেও। তার বাবার স্বপ্ন ছিল মানুষের উপকার করা, আর আজ সে সেই স্বপ্নের দিকেই এগিয়ে যাবে। সেখানে উপস্থিত সবার মন ছুঁয়ে যায় রামের এই ভাষণ, এবং এই সুন্দর মুহূর্তের সাথেই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়।